হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিন এক্সপ্লেন বিডি। অসম বয়সী জুটি এটি আমাদের সমাজে একটি খুবই সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান 10-15 বছর বা তারও অধিক ব্যবধানের অসংখ্য জুটি আমাদের সমাজে দেখা যায়। তবে সমাজে ইদানিং নতুন এক ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে, অনেক টাকা পয়সাওয়ালা মধ্যবয়সী পুরুষের খুবই অল্প বয়সী সুন্দরী সঙ্গিনী, যারা সুগার ড্যাডি নামে পরিচিত। এরকমই একটা অসম বয়সী জুটি 50 বছর বয়সী আশিস ও 26 বছর বয়সী আয়েশা। এদের রিলেশন ও বিয়ে নিয়ে বিভিন্ন মজাদার সব ঘটনা নিয়ে 2019 সালে নির্মিত হয়েছিল রোমান্স ও কমেডি সিনেমা দে দে প্যার দে। দীর্ঘদিন পরে সম্প্রতি সিনেমাটির সিকুয়েল এসেছে। দে দে প্যার দে 2 শিরোনামের এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও রাকুল প্রীত। আমিও আমার নতুন মুভি এক্সপ্লেইন চ্যানেলের জন্য সিনেমাটির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি আমার একদমই নতুন একটা চ্যানেল, তাই ভিডিওতে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। চলুন আর দেরি না করে আমরা সিনেমার গল্প শুরু করি। সিনেমার শুরুতে দেখানো হয় একটা জুটিকে, মধ্যবয়স্ক আশিস আর অল্প বয়সী আয়েশা। শুরুতেই বলে রাখি, এই সিনেমার গল্প বুঝতে হলে আপনাকে আগে প্রথমে সিনেমাটির প্রথম পর্ব দে দে প্যার দে দেখতে হবে। ওখানে যে স্টোরি শেষ হয়েছিল সেখান থেকে এটার গল্প শুরু হয়। আমি সংক্ষেপে ওইটার রিক্যাপ দিচ্ছি। আশিস ও আয়েশার মধ্যে বয়সের ডিফারেন্স প্রায় ডাবল হলেও ওরা দুজন একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু আয়েশা যখনই বিয়ের প্রসঙ্গ তোলে তখনই আশিস পিস্টান দেয়। এই কারণে ওদের মধ্যে তো একবার ব্রেকআপও হয়ে গিয়েছিল। তবে অবশেষে বিয়ের জন্য রাজি হয় আশিস এবং আয়েশাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে অনেক কাহিনী হয়। অবশেষে আশিসের পরিবারকে কনভিন্স করতে সক্ষম হয় ওরা। এবার আয়েশার বাড়িতে কনভিন্স করার পালা। যদি তারা রাজি হয় তাহলেই তাদের দুজনের মধ্যে বিয়ে হওয়া সম্ভব। এবার এই ব্যাপারটা নিয়েই ওরা দুজনে পড়ে যায় মহা টেনশনে, কেননা আশিসের বয়স তো প্রায় আয়েশার বাবার বয়সের সমান, আবার কিছুটা বেশিও হতে পারে। এবার তারা কি করবে বুঝে উঠতে পারে না, কিন্তু তাদেরকে যদি বিয়ে করতে হয় তাহলে তো বাড়িতে যাওয়া ছাড়া অন্য কোনো অপশনও তাদের হাতে খোলা নেই। তাই আর কোনো উপায় না পেয়ে আয়েশা তার বাড়িতে চলে আসে। আয়েশার বাবার নাম রাজ আর তার মায়ের নাম মিসেস খোরানা। অনেকদিন পর মেয়েকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে মা। আয়েশার বাবা তখন পাশেই বক্সিং প্র্যাকটিস করছিল। উনি আবার অনেক ফিটনেস সচেতন। বাবাকে অনেক ভালোবাসে আয়েশা। আয়েশার আবার একটা ভাই আছে, সে অল্প দিনের মধ্যেই বাবা হতে চলেছে। রাজও তার ছেলের বউকে অনেক ভালোবাসে। ছেলের বউ যা বলে সেটাই পরিবারে পালিত হয়। আয়েশা ভাবির ঘরে ঢুকেই সবাইকে ঘর থেকে বের করে দেয়। এটা দেখে ভাবি বুঝতে পারে আয়েশা তাকে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। মেয়ে মানুষের মন, তারা অনেক কিছুই আগে থেকে আন্দাজ করতে পারে। আয়েশা কাছে এসে বসা মাত্রই বলে, কি ছেলেটা কে, সে কোথায় থাকে, তুমি তাকে আমার সঙ্গে দেখা করিয়ে দাও। আয়েশা তখন বলে, ও লন্ডনে থাকে, আমাদের 6 মাসের রিলেশন, আমরা লন্ডনে একসাথেই থেকেছি। এটা শুনে ভাবি কিছুটা অবাক হয়ে যায়। বলে, আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেই তো পারিস। আয়েশা তখন বলে, কিন্তু একটা সমস্যা আছে, তার বয়স একটু বেশি। ভাবি জিজ্ঞেস করে, তোর সে কত বড় সে? কিন্তু আয়েশা সঠিক বয়সটা খুলে বলে না। আসলে আয়েশা ভাবির কাছে এসেছিল যে বাবাকে ভাবির মাধ্যমে তার রিলেশনের বিষয়টা জানাবে, কেননা ছেলের বউকে তো রাজ অনেক ভালোবাসে। কিন্তু ভাবি একদমই রাজি হয় না, সে কোনোভাবেই এই বিষয়টা বলতে চাচ্ছিল না। তখন তারা দুজনে মিলে একটা প্ল্যান করে যে ভাবির যখন বাচ্চা হবে তারপরে সে বিষয়টা শ্বশুরকে জানাবে, কেননা তখন তো রাজ নাতি হওয়ার খুশিতে অনেক আনন্দে থাকবে। এরপরে আয়েশা বিষয়টা ফোন দিয়ে আশিসকে জানায়। একদিন সকালবেলা ভাবির চিৎকার শুনে সবাই ভেবেছিল হয়তোবা তার বাচ্চা হওয়ার সময় চলে এসেছে, কিন্তু গিয়ে দেখে আসলে তা না। সে তার জন্য যে খাবার রান্না করা হয়েছিল সে খেতে চাচ্ছিল না, তার প্রিয় ডাল মাখনা খাওয়ার জন্যই চিৎকার করছিল। এটা দেখে রাজ পরিবারের সবাইকে নিয়ে একটা ধাবাতে চলে যায় ডাল মাখনা খেতে। সেখানে খাবার খাওয়ারত অবস্থাতেই আয়েশা তার রিলেশনের বিষয়টা পরিবারের সবাইকে জানায়। ধাবাতে চুপচাপ খাওয়া শেষ করে বাড়িতে এসেই বাবা মা আয়েশাকে জেরা করা শুরু করে, এতদিনের রিলেশনশিপ অথচ তুই আমাদেরকে বিষয়টা একবারও জানাসনি কেন? আয়েশা তখন বলে, আসলে বিষয়টা একটু কমপ্লিকেটেড, আসলে ফোনে তোমাকে বলে বোঝানো অনেক কঠিন হতো, তাই আমি সামনাসামনি বিষয়টা জানানোর সিদ্ধান্ত নেই। ছেলেটা আমার চেয়ে বয়সে একটু বড়, আবার সে ডিভোর্সিও। তবে এই বিষয়টাতে খুব বেশি সমস্যা দেখায় না। বাবা মা বলে, আমরা মডার্ন ফ্যামিলি, আজকালকার দিনে ডিভোর্সি এটা কোনো প্রবলেম হলো? আর বয়স বেশি হয়েছে তো কি হয়েছে, এতে তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ভালো হবে। তখন আয়েশা বলে, তার আবার 2টা বাচ্চাও আছে, একটা ছেলে আর একটা মেয়ে। তবে বাবা মা এতেও খুব বেশি সমস্যা দেখে না। তবে মা তাকে জিজ্ঞেস করে, ছেলেটা তোর থেকে বয়সে কতটা বড়? তবে বাবা বলে, বয়স এগুলো কোনো ম্যাটারই করে না, আসলে এজ ইজ জাস্ট
লাস্টে নাম্বার। এই বলে মেয়ের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে মেয়েকে দুজনে জড়িয়ে ধরে। তবে তাদের কথা আর চেহারার মধ্যে খুব বেশি মিল খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ মুখে বললেও মেয়ের এই হটকারী সিদ্ধান্তে বাবা মা একদমই খুশি না। কিছুদিন পরে আয়শা ফোন দিয়ে আশিসকে দেশে ফিরে আসতে বলে। নির্দিষ্ট ডেটে আশিস দেশে আসলে আয়শা নিজে গিয়ে ওকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসে। ওর বাবা মা তো মেয়ের বয়ফ্রেন্ডকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ধীরে ধীরে আশিস গাড়ির পিছন থেকে বের হয়ে আসে। ওকে দেখা মাত্রই তো হতবাক হয়ে যায় আয়শার বাবা মা। বলে, এটা আমাদের মেয়ে কি করেছে? আমার চেয়েও তো বড় একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। মেয়ের এই উদ্ভট চয়েস দেখে দুজনেরই চোখে মুখে রাগ ও বিরক্তি প্রকাশ পায়, কিন্তু নতুন আসা অতিথিকে সেটা বুঝতে দেয় না। তাই স্বাভাবিকভাবেই আশিসকে সম্বোধন জানায়। প্রাথমিক আলাপচারিতা শেষে আশিস বলে, আপনাদের বাড়িতে নতুন বাচ্চা হবে আর আমি একজন বাইরের লোক, এই কারণে সবচেয়ে ভালো হয় আমি পার্শ্ববর্তী কোনো হোটেলে গিয়ে থাকি। এটা শুনে আয়শার মা বলে ওঠে, এটা কি বলো? তুমি কেন হোটেলে গিয়ে থাকবে বাবা? আমরা আধুনিক ফ্যামিলি, আমাদের বাড়িতে তোমার থাকতে কোনো সমস্যাই হবে না, তোমার হোটেলে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আসলে আয়শার মা এটা বলতে একদমই রাজি ছিল না, কিন্তু মেয়ে কষ্ট পাবে এটা ভেবেই থাকতে দিতে রাজি হয়। ঘরে এসে আশিস আয়শাকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তুমি তোমার বাবা মাকে আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছো। আয়শা তখন বলে, আরে না, মিথ্যা কথা বলতে যাবো কেন, শুধু সত্যটা অল্প একটু গোপন করেছি। তুমি আমার থেকে বয়সে বড়, ডিভোর্সি, 2টা বাচ্চা আছে, এগুলো সবই বলেছি, শুধু তুমি আমার থেকে ঠিক কতটা বড় এইটা বলিনি। একবার শুধু ভাবের বাচ্চাটা হয়ে যাক, তখন আমি আসল সত্যটা বলে দেব। তবে এই কথাতে খুব বেশি কনভিন্স হয় না আশিস। বলে, কেউ যদি আমাকে আসল বয়স জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমি সত্যটাই বলে দেব। এবার রেগে যায় আয়শা, বলে, এখন খুব সত্যবাদী সাজা হচ্ছে না? আর আমি যখন তোমার বাড়িতে গিয়েছিলাম তখন যে তুমি আমাকে তোমার পুরনো বউয়ের কাছে নিজের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলে, তোমার বাড়িতে রাজি করার জন্য সকল প্রকার সহযোগিতাই আমি তোমাকে করেছিলাম, এখন আমার বাড়িতেও তোমাকে সেই রকম একইভাবে সহযোগিতা করতে হবে। তবে আয়শার হুমকি ধামকিতে খুব বেশি ঘাবড়ে যায় না আশিস। বলে, আমি কখনোই মিথ্যা কথা বলতে পারবো না, তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কেউ না আমাকে আমার আসল বয়স সম্পর্কে জিজ্ঞেস করে ততক্ষণ পর্যন্ত আমি মুখ বন্ধ রাখতে পারবো। আয়শা বলে, আচ্ছা ঠিক আছে, এটুকু করলেই হবে। এদিকে রাজকে দেখা যায় তার পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞেস করছে, আচ্ছা আশিসের বয়স কত বলেছিল? কিন্তু ওদের কারোই মনে নেই, কেননা আশিস আসলে তার সঠিক বয়সটা তো বলেইনি। তখনই সেখানে আশিস ও আয়শা চলে আসে। ওরা সবাই একটা গোল টেবিলে বসে আড্ডায় মেতে ওঠে। পরিবারের অন্যরা বিভিন্নভাবে কৌশলে প্রশ্ন করে আশিসের আসল বয়সটা জানতে চাচ্ছিল, কিন্তু ওকে কোনো প্রশ্নের উত্তর দিতে দিচ্ছিল না আয়শা। সব প্রশ্নের উত্তর সে নিজেই দিচ্ছিল। বাবা প্রশ্ন করে, আচ্ছা তোমার ডিভোর্স কতদিন ধরে হয়েছে? আয়শা তখন উত্তর দেয়, ওদের 3 মাস হলো ডিভোর্স হয়েছে, তবে ওরা অনেকদিন ধরে সেপারেট আছে। বাবা তখন বলে, আচ্ছা তাহলে তোমরা কতদিন ধরে সেপারেট আছো? আয়শা ভাব সব খারাপ দেখে বুঝতে পারে যে বাবা এখন আসল সত্যটা বের করে ফেলবে। তখন ভাবির পায়ে একটা গুতা মারে আর ভাবি ব্যথায় কাতরে ওঠে। রাজ মনে করে হয়তোবা ছেলের বউয়ের প্রসব বেদনা উঠেছে, সে তখন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আয়শা ও আশিস এ যাত্রা বেঁচে যায়। সন্ধ্যাবেলা আলাদা একটা রুমে এসে আয়শার বাবা মা এটা নিয়ে অনেক রাগারাগি করে যে আমি প্রশ্ন করছি আশিসকে আর উত্তর দিচ্ছে আয়শা, এটা কোনো কথা? আর আমরা আশিসের আসল বয়সটাও কোনোভাবেই গেস করতে পারছি না। রাজ বলে, আর কোনো লোকচুপি নয়, আমি এবার সরাসরি আশিসকে তার আসল বয়সটা জিজ্ঞেস করব। তবে মা ওকে থামায়, বলে, ওরা তো কেবলমাত্র বিয়ে করার ডিসিশন নিয়েছে, এখনো তো করে ফেলেনি, তাই আমাদেরকে যা করার এই সময়ের মধ্যেই সব করে ফেলতে হবে। এরপরে রাতে খাবার টেবিলে বসে আশিসের বয়স জানার জন্য ওকে বিভিন্নভাবে কৌশলে প্রশ্ন করতে থাকে, তবে প্রতিবারই ইন্টারফেয়ার করে আয়শা। খাবারের এক পর্যায়ে আশিসকে ডাউল খাওয়ার অফার করলে আয়শা বলে, না আশিস ডাউল খায় না। এতে অবাক হয়ে যায় রাজ। ঘরে এসে স্ত্রীকে বলে, এটা কোনো কথা? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি যে ডাউল খায় না? আর ধৈর্য ধারণ করা সম্ভব হচ্ছে না, আমি এবার সরাসরি ওকে বয়সের কথা জিজ্ঞেস করব। পরদিন সন্ধ্যায় ওরা আবারও বাগানে বসে আড্ডা দিতে থাকে। রাজ বারবার আশিসকে তার বয়স নিয়ে খোঁচা দিচ্ছিল। ঠিক তখনই ওর কাছে তার সেক্রেটারির ফোন আসে। সেক্রেটারি আশিসের সম্পর্কে অনেক তথ্য দেওয়া শুরু করে। আশিসের জন্ম হয়েছিল 1974 সালে, ওর বয়স এখন 51 বছর 5 মাস। ওর বউয়ের নাম মঞ্জু চাওলা, সে একটা রিসোর্ট চালায়। ওদের 25 বছর বয়সী একটা মেয়ে ও 21 বছর বয়সী একটা ছেলে আছে। 20 বছর আগে রাজ দেশ ছেড়ে লন্ডন
লন্ডনে চলে যায় এবং সেখানের নাগরিক হয়। রাজের ফোনের স্পিকারের সাউন্ড অনেক বেশি দেওয়া ছিল, তাই সেক্রেটারির সঙ্গে ওর সমস্ত কথোপকথনই সেখানে বসে থাকা সবাই শুনে ফেলে। বাবা যে আশিসের উপর স্পাই লাগিয়েছিল এটাতে আয়শা অনেক রেগে যায়, বলে কোনো তথ্য জানতে হলে তুমি আমাদেরকে সরাসরি বললেই তো পারতে, কেন অযথা বাইরে স্পাই লাগাতে গিয়েছো। তবে বাবা মা আয়শার উপর অনেক রাগ করে ঘরে চলে যায়। ঘরে এসে তো রাজ রেগে আগুন হয়ে যায়, সে কি করবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। বলে আমার থেকে মাত্র 1.5 বছরের ছোট আশিস, আমাদের মেয়ের মাথা কি একেবারে নষ্ট হয়ে গিয়েছে নাকি? এরকম বুড়া একটা ছেলের সঙ্গে রিলেশনে যায়, ওকে বিয়ের সিদ্ধান্ত নেয়। আমার তো মনে হয় ওই লোকটা আমার মেয়েকে জাদুটনা করেছে। আয়শার মাও সমান তালে রাগ দেখায়, বলে আমরা যে মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছিলাম তারই ফল ভোগ করতে হলো আজকে। আমার থেকে মাত্র 1 বছরের ছোট আশিস, কিভাবে ওকে আমি জামাই হিসেবে মেনে নেই? এসব কথা বলতে বলতে রাজের মাথা গরম হয়ে যায়। সে তখন একটা বন্দুক হাতে নিয়ে বলে ওকে আমি আজকে মেরেই ফেলবো। তবে স্ত্রী অনেক কষ্ট ওকে থামায়, বলে জোর জবরদস্তি করে আমাদের মেয়েকে কিছুই করা সম্ভব নয়, এজন্য আমাদেরকে ঠান্ডা মাথায় প্ল্যান করে সবকিছু করতে হবে। এরপরে দুজনে বসে প্ল্যান করা শুরু করে কিভাবে মেয়ের এই অদ্ভুত প্রেমের সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া যায়। কিছুক্ষণ পর মেয়েকে ফোন দিয়ে ঘরে ডেকে আনে। আয়শা ঘরে আসার পর মা জিজ্ঞেস করে তুমি আমাদেরকে কেন মিথ্যা কথা বলেছো? আয়শা তখন বলে কোথায় আমি তোমাদের মিথ্যা কথা বলেছি? আশিস যে আমার থেকে বয়সে কিছুটা বড় এটা তো আমি আগেই বলেছি। রাজ তখন খুব শান্তভাবে কথা বলা শুরু করে যে আমি এই দিনটার জন্য গত 27 বছর ধরে অপেক্ষায় আছি, কত প্ল্যান করে আছি যে তুই একদিন তোর প্রেমিকাকে আমার কাছে নিয়ে আসবি পরিচয় করাতে। আমি প্রথমে অনেক রাগ দেখাবো, একদমই রাজি হব না, তুই আমাকে কনভিন্স করবি, এরপরে আমি রাজি হব। অথচ তুই এই বুড়াকে নিয়ে এসে আমার সকল প্ল্যান, আমার সকল পরিকল্পনা একেবারে ভেস্তে দিয়েছিস। আয়শা তখন বলে বাবা আশিস অনেক ভালো ছেলে, সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, সে একদম তোমার মতোই সলিড মানুষ বাবা। রাজ তখন বলে ছোটবেলা থেকেই আমি তোকে একদম পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছি, তুই যা চেয়েছিস আমি তাতেই রাজি হয়েছি, কখনোই তোর কোনো সিদ্ধান্তে আমি বাধা দেইনি। তবে আজকে মনে হচ্ছে তুই ভুল করতে যাচ্ছিস, তুই আমার বয়সী একটা লোককে বয়ফ্রেন্ড বানিয়ে আমার সঙ্গে সামনে নিয়ে এসেছিস, আমার মনে হচ্ছে তোর এটা ভুল সিদ্ধান্ত। বাবা হয়ে আমি তোকে কিভাবে এত বড় ভুল করতে দেই বল? কিন্তু বাবার কথাতে কোনোভাবেই মন গলে না আয়শার। বাবা তখন বলা শুরু করে আমার মনে হয় না আশিস আসলে একজন ভালো মানুষ, সে তো মঞ্জুকে ভালোবেসে বিয়ে করেছিল, অথচ তাকে ফেলে, তার 2টা বাচ্চাকে ফেলে সে লন্ডন পালিয়ে গিয়েছিল। দেখিস তোর সঙ্গেও এমনটা করতে সে দ্বিতীয়বার দ্বিধা করবে না। তবে বাবার এই কথাগুলো মেনে নিতে পারে না সে, এবং একটু উচ্চস্বরে কথা বলতে শুরু করে। এবার রাজও রেগে যায়, তবে বাবার রাগকে আয়শা একদমই পাত্তা দেয় না, বলে তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি বলেই বিয়ের ব্যাপারে তোমার কাছ থেকে অনুমতি নিতে এসেছিলাম, কিন্তু তুমি অনুমতি না দিলে যে আমি বিয়ে করতে পারবো না এমনটা না, আমার বিয়ের জন্য তোমার অনুমতির কোনো প্রয়োজনও নেই, কেননা এখন আমি প্রাপ্তবয়স্ক। এবার রাজও খুব রেগে যায়, বলে আমি যদি চাই তাহলে 10 মিনিটের মধ্যেই ওকে গায়েব করে দিতে পারি, তাহলে তো আর তুই ওকে বিয়ে করতে পারবি না। আয়শাও বাবাকে ছেড়ে কথা বলে না, তুমি তোমার ক্ষমতার ব্যবহার করতে চাচ্ছ তাও আমার উপরে। আয়শা আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই পাশের ঘর থেকে ভাবির চিৎকারের আওয়াজ শোনা যায়, তার প্রসব বেদনা উঠেছে, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এরকম খুশির মুহূর্ত আসায় বাড়ির সবারই মুড চেঞ্জ হয়ে যায়। খুব দ্রুত সবাই ওকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। ওর কোল আলোকিত করে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে, এতে তো পরিবারের সবাই খুবই খুশি হয়ে যায়। এই নিউজটা শুনে আশিসও হাসপাতালে দেখা করতে আসে। আয়শার ভাবির বাবা জিজ্ঞেস করে এই লোকটাকে, তাকে তো চিনলাম না। রাজ তখন বলে এটি আমার কলেজ ফ্রেন্ড, বর্তমানে লন্ডনে থাকে, কিছুদিনের জন্য দেশে বেড়াতে এসেছে এবং আপাতত আমাদের বাড়িতেই থাকছে। এটা শুনে সবাই কনভিন্স হয়, কিন্তু আয়শা খুবই রেগে যায়, মেয়ের বয়ফ্রেন্ডকে নিজের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিল বাবা। হাসপাতালে সবাই নবাগত শিশুকে নিয়ে হাসি ঠাট্টা আনন্দে মেতে ওঠে, আর বিভিন্ন ইস্যুতে আশিসকে রাজ খোঁচাতে থাকে। এতে আয়শা প্রচন্ড রকম রেগে যায় এবং আশিসকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই আর আমরাও একটা বাচ্চা নিয়ে নেই। তখনই সেখানে চলে আসে রাজ ও তার স্ত্রী। বাবা মেয়ের মধ্যে আবারও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়, পরিস্থিতি কোনোভাবেই ঠান্ডা হচ্ছিল না। রাজ এসে বলে 1 সপ্তাহ পরে তোর ভাবি ওর বাবার বাড়িতে চলে যাবে, তারপরে না হয় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আপাতত তুই তোর ভাবির কাছে থাক। আয়শা তখন বলে এটাই সুযোগ। আশিসকে বলে তুমি এই টাইমটা বাবা মার সঙ্গে একান্তে থাকবে আর তাদেরকে খুশি করার চেষ্টা করবে যেন ওরা তোমাকে মেনে নেয়। হাসপাতাল থেকে সবাই একসাথে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরেই আশিস ওর বন্ধু সামিরকে ফোন দেয়, ফোন দিয়ে বিস্তারিত খুলে বলে তার কাছে সাহায্য চায়। সামির তখন বলে এত চিন্তার কি আছে, তুই
যেভাবে আয়েশাকে পটিয়েছিস একইভাবেই তার বাবা মাকেও পটানোর চেষ্টা কর। পরদিন সকালবেলা রাজ ও তার বউ বাইরে নাস্তা খাবার জন্য বের হয়, কিন্তু নিচে নেমে দেখে আশিস রান্নাঘরে সে এইটুকু সময়ের মধ্যেই অনেক রকমের খাবার প্রস্তুত করে ফেলেছে। এটা দেখে দুজনে কিছুটা অবাকই হয়। তখনই দেখা যায় বাড়ির কাজের লোক ঘাড়ে করে এক গাদা বস্তা নিয়ে আসছে। আশিসই তাকে এগুলো আনতে বলেছিল। এরপরে আশিস একটা গল্প শোনানো শুরু করে। সকালবেলা জগিং এ বের হয়েছিলাম, তখনই বাবার এক বন্ধুর সঙ্গে দেখা হয়, তিনি এই বস্তাগুলো দিয়েছেন। তবে আশিসের এই বানানো গল্প একদমই বিশ্বাস করে না ওরা দুজন। এরপরে ওরা দুজন বাইরে বাগান বাড়িতে বসলে আশিস দুজনকে নাস্তা পরিবেশন করে। আয়েশার মাকে নাস্তা দেওয়ার সময় আশিস ভুল করে ভাবি বলে ফেলে। এতে দুজনে অনেক এম্বারেসড হয়ে যায়। আশিস তখন নিজেকে সংশোধন করে ওকে আম্মু বলে। এতে দুজনে আরো ইতস্তত করা শুরু করে। আসলে নিজের বয়সী একজন লোক যখন আম্মু বলে ডাকে, বিষয়টা হজম করা আসলে অনেক কঠিন। দুজনে থতমত হয়ে কিছুক্ষণ বসে থেকে সেখান থেকে উঠে চলে যায়। পরদিন আয়েশার ভাবিকে রিলিজ দেওয়া হয়। নতুন বাচ্চা নিয়ে সবাই হাসি খুশি ভাবে বাড়িতে প্রবেশ করে আর আশিস ওদেরকে পূজা করে বাড়িতে অভ্যর্থনা জানায়। এতে সকলেই অনেকটা খুশি হয়। তখন ওর ভাবির বাবা আশিসকে বলে, আমাদের বাড়িতে একটা পার্টি আছে, আপনিও চলুন। আশিস না যেতে চাইলেও শেষমেশ রাজি হয়। 5 দিন পরে আশিস পার্টিতে গিয়ে উপস্থিত হয়। পার্টিতে আশিস আর আয়েশা যখন হেসে হেসে দুজনে কথা বলছিল, এটা দেখে রাজের একদম ফেটে যাচ্ছিল, তবে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে। আয়েশা যখন একটু সাইডে যায়, তখন পার্টিতে উপস্থিত একটা লোক খুব বাজেভাবে ওর দিকে তাকাচ্ছিল আর সেটা রাজের নজরে পড়ে যায়। সে তখন প্রচন্ড রেগে গিয়ে ওকে হুমকি ধামকি দেওয়া শুরু করে এবং এক পর্যায়ে ব্যাপক মারপিট করতে থাকে। পার্টি স্থলে পুরা হুলস্থুল বেঁধে যায়। তখন তাকে এসে থামায় আশিস। এতে আশিসের উপর আরো রেগে যায় রাজ, তবে উপস্থিত লোকজনের সামনে তাকে আর কিছু বলে না, সেখান থেকে বের হয়ে গাড়িতে চলে আসে। তবে আয়েশাও গাড়ি নিয়ে বাবার পিছু পিছু আসা শুরু করে। দ্রুত বেগে গাড়ি চালিয়ে এসে বাবার গাড়ির সামনে দাঁড় করায় এবং বলে, আমি জানি তোমার সমস্ত রাগ আশিসের উপর, আর সেই রাগে ওই লোকটাকে মেরেছ। অযথা পার্টিতে সিন ক্রিয়েট না করে আশিসকে ধরে মারলেই তো পারো। রাজও মেয়ের উপর অনেক রাগ দেখায়, বলে, তোদের এই অদ্ভুত রিলেশনটা আমি কিভাবে মেনে নেব বল? আশেপাশে সবাই আশিসকে আমার বন্ধু হিসেবেই মনে করে, আমরা একই বয়সী। এই বিষয়টা আমি সমাজের সামনে কিভাবে উপস্থাপন করব? মানুষ যে তোকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে, এটা আমি বাবা হিসেবে কিভাবে মেনে নেব? তবে বাবার এই কথা কোনোভাবে কেয়ার করে না আয়েশা, বলে, মানুষ কে কি বললো এটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তুমি আমাদের এই রিলেশনটাকে কিভাবে দেখছো এটাই আমার কাছে মূল বিষয়। রাজ তখন বলে, তোমাদের এই সম্পর্কটাকে আমি একটা অসভ্য, বুড়ো আর একটা নোংরা মেয়ের সম্পর্ক হিসেবে দেখছি। আয়েশা তখন রেগে যায়, বলে, কি আমি নোংরা আর আমার সম্পর্কও নোংরা? এই বলে বাবাকে বাজেভাবে গালাগালি করে ও বাড়িতে এসে আশিসের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায় এবং ওরা সরাসরি লন্ডনে চলে যায়। আশিসের বন্ধু সামির বলে, তোমাদের আসলে এভাবে চলে আসা একদমই ঠিক হয়নি। আয়েশা বলে, ও তুমি তাহলে সবই জেনে গিয়েছো না? আশিস তখন বলে, তোমার এভাবে মাথা গরম করে চলে আসা একদমই উচিত হয়নি, আমি তো আস্তে আস্তে সবকিছু মানিয়ে নিচ্ছিলাম। দুজনে কিছুক্ষণ তর্ক বিতর্ক করতে থাকে। তখনই কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে আশিস দেখে দরজায় রাজ দাঁড়িয়ে আছে। রাজ এসে তার মেয়ের সামনে কান ধরে সরি বলে। মেয়েও তখন বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, বলে, তোমার সঙ্গে যে বাজে ব্যবহার করেছি এর জন্য আমি অনেক দুঃখিত বাবা। রাজ বলে, আমি তোমাদেরকে নিতে এসেছি। এটা শুনে আশিস সামির দুজনেই অনেক খুশি হয়। রাজ তখন সামিরকেও ওদের সঙ্গে দেশে যেতে বলে। ওরা বাড়ি আসলে সকলেই অনেক খুশি হয়, তবে ভাবগতি দেখে আইডিয়া করা যায় যে রাজ কোনো একটা চাল চেলেছে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রাজ মনে করে মেয়ের এই অস্বাভাবিক পরিবর্তনের পিছনে সম্পূর্ণ কলকাঠি লাড়ছে আশিস। শুধু তাই না, মেয়ে ওকে বাজে ভাষায় যেগুলো বলেছে আশিসই শিখিয়ে দিয়েছে। রাজও মেয়ের জন্মের সময় কথা দিয়েছিল মেয়েকে সবসময় বিপদ থেকে রক্ষা করবে, তাই সে মেয়েকে নিজের কাছে রাখার জন্য এসেছে। পরদিন রাজ আশিস ও সামিরকে বলে, তোমাদের পরিচয় নিয়ে কেউ এখানকার উল্টাপাল্টা কিছু করুক এটা আমি চাই না, তাই তোমরা এখানে আমার বন্ধু হিসেবে পরিচয় দিয়ে থাকবে। কেউ যদি কিছু বলেও সেটা আমি ম্যানেজ করে নেব। সেদিন ছিল আয়েশার ভাইয়ের মেয়ের নামকরণ অনুষ্ঠান, তাই বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আনাগোনা ছিল। আশিস প্রথমে মুখোমুখি হয় আয়েশার চাচার, তাকে আশিস অনেক ভুজুং বুঝ দিয়ে বোঝাতে সক্ষম হয়। এরপরে সে মুখোমুখি হয় আয়েশার নানির। নানি তো তাকে প্রায় আটকেই ফেলেছিল, তবে অনেক কষ্টে নানির প্যাচ থেকেও সে বেরিয়ে যায়। অনুষ্ঠান চলছে, ঠিক তখনই অদ্ভুত কায়দায় দুই গাড়িতে পা দিয়ে হিরোইক এন্ট্রি নেয় এক সুদর্শন যুবক। এটা দেখে আশিস বলে, এই এন্ট্রি তো আমি আরো 30 বছর আগেই দিয়েছি। মূলত এটা অজয় দেবগানের পুরানো একটা ছবির রেফারেন্স দেওয়া হয়। অনুষ্ঠানে সুদর্শন ওই
আগন্তুকের সাথে আয়েশা ডান্সও করে। নাচানাচি শেষে রাজ আশিসকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওর নাম আদি, রাজের এক বন্ধুর ছেলে। আয়েশারও অনেক ক্লোজ ফ্রেন্ড সে। আদি পরিচয় হওয়ার সময় আশিসকে আঙ্কেল বলে ডাকে। রাজের ভাবসাবে আশিস বুঝতে পারে আদিকে রাজি এখানে ডেকে নিয়ে এসেছে। সে তখন সামিরকে বলে, ইতিহাসে প্রথম কোনো বাবা তার মেয়ের প্রেম করানোর জন্য ছেলে ডেকে নিয়ে এসেছে। তবে এই বিষয়টা সম্পর্কে আয়েশা একদমই অবগত নয়। সামির তখন বলে, তাহলে তুই এই বিষয়টা আয়েশার সঙ্গে খোলামেলা আলাপ করলেই তো পারিস। আশিস বলে, না, এটা করা যাবে না। একবার বাবা মেয়ের অনেক বড় ঝগড়া হয়েছে, আমি আর চাই না ওই বিষয়টা আবারও পুনরাবৃত্তি ঘটুক। পরদিন আয়েশার মা ওকে দিয়ে আদির কাছে একটা টাওয়েল পাঠায় এবং দুজনে লুকিয়ে দেখতে থাকে যে ওরা কি করছে। অনেকদিন পর আয়েশা আদিকে দেখতে পেয়ে অনেক খুশি হয় এবং দুজনে অনেকক্ষণ গল্প করে। পরদিন সুইমিং পুলে আদি তার জিম করা ফিট বডি প্রদর্শন করে আর সেটা হা করে দেখতে থাকে আয়েশা। রাজ তখন ইচ্ছে করেই বলে, আদি তুমি সবাইকে নিয়ে একটু শপিং এ যাও। তবে আদি বলে, আমি আয়েশা ও তার 2 কাজিনকে নিয়ে একটু হাইকিং এ বের হব। আদি আয়েশাকে নিয়ে হাইকিং এ বের হয় আর আশিসকে যেতে হয় ওর আত্মীয় স্বজনের সঙ্গে শপিং করতে। হাইকিং এ গিয়ে আদি আয়েশার সঙ্গে তো অনেক খুনসুটি করতে থাকে আর উল্টা শপিং মলে আশিসকে সকলের জুতা পর্যন্ত টানতে হয়। রাতে আদি সকলের সামনে একটা গান পরিবেশন করে। ওর গলায় অসাধারণ গান শুনে আয়েশা সহ সকলেই অনেক প্রশংসা করে। রাতে খাওয়া দাওয়া শেষে আদি সেখান থেকে চলে যেতে চায়, তবে রাজ ওকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে। তখন প্ল্যান অনুযায়ী আদি বলে, আয়েশা যদি আমাকে ভালোবেসে থাকতে বলে তাহলেই থাকবো। আয়েশাও ওদের প্যাচগোছ কিছু না বুঝে বলে ভালোবেসে থাকতে বলে। আদি তখন থাকতে রাজি হয়। এটা দেখে সামির আশিসকে বলে, তোর ভালোবাসার মানুষ মনে হয় এবার ছুটেই গেল। ওরা দেখি সব প্ল্যান করেই মাঠে নেমেছে। তবে নিজের ভালোবাসার প্রতি আশিসের যথেষ্ট ভরসা ছিল। সে বলে, দেখাই যাক না জল কত দূর গড়ায়। সেদিন রাতে আদি আয়েশাকে বারে নিয়ে যাওয়ারও অনুমতি পায়। আয়েশাকে নিয়ে যাওয়ার আগে আশিসকে আঙ্কেল হিসেবে সম্বোধন করে। সামির তখন বলে, এবার সত্যি সত্যি মনে হয় তোর ভালোবাসা হাত থেকে ছুটে গেল। বাড়ি গিয়ে দুজনে অনেক অন্তরঙ্গ ড্যান্স করে। আদি তাকে স্পর্শও করে, কিন্তু আয়েশা কোনোরকম বাধাই দেয় না। সে রাগে ছুটতে ছুটতে রাজকে গিয়ে বলে, আয়েশাকে না জানিয়ে যে আপনি এ সকল কার্যকলাপ করছেন, সে যদি জানতে পারে তাহলে কি হবে আপনি কল্পনা করছেন? রাজ তখন বলে, আমি তো শুধু বাবা হিসেবে আমার মেয়েকে প্রোটেক্ট করার জন্য যা যা করা দরকার তাই করছি। তুমি তো তোমার প্রথম স্ত্রীকে ভালোবেসেই বিয়ে করেছিলে, এরপরে ওকে ডিভোর্স দিয়ে আমার মেয়ের পিছু নিয়েছো। 2 দিন পরে যে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়ে নতুন কারো পিছু লাগবে না এর তো কোনো গ্যারান্টি নেই। যদি ভালোবেসেও থাকো, আমি চাই আমার মেয়ে তার পার্টনারের সঙ্গে 30-40 বছরের দাম্পত্য জীবন পার করুক, কিন্তু তোমার তো বয়স চলেই গিয়েছে, তাই আমি চাই না ও অল্প বয়সে বিধবা হোক। আর এত অল্প সময়ে যে আয়েশা আদির প্রেমে পড়ে যাবে এটাও চাই না। তবে তোমাকে একটা জিনিস প্রমাণ করতে চাই যে ভালোবাসা শুধু একজনের উপরে হয় না, কয়েকজনের উপরও হতে পারে। আশিস তখন বলে, আমি আয়েশাকে অনেক ভালোবাসি, তবে আয়েশা যদি আমাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ করে সেটা আমি খুশি মনে মেনে নেব। রাজ ওর কথা শুনে একটা ধন্যবাদ দেয়। একদিন রাতে আদি ও আয়েশা দুজনে একান্তে গল্প করতে করতে হঠাৎ আদি তার মনের ফিলিংস খুলে বলে, তোমার প্রতি আমার ফিল হয়। তবে এর কোনো প্রতিবাদ জানায় না আয়েশা, মৌনসম্মতি জানায়। এভাবে তাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ সময় কাটাতে থাকে। এরকম একদিন হঠাৎ আদি আয়েশাকে কিস করে আর আশিস সেটা পাশ থেকে দেখে ফেলে। সঙ্গে সঙ্গেই আশিসকে নোটিস করে ফেলে আয়েশা। আশিস তখন দ্রুত সেখান থেকে ঘরে চলে এসে ব্যাগ গোছানো শুরু করে। আয়েশা তখন তার কাছে অনেক সরি বলে, জানায় যে আসলে এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না। তবে সম্পূর্ণ বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয় আশিস, কেননা সে তার বাবাকে কথা দিয়েছিল যে আয়েশা যদি অন্য কারো প্রেমে পড়েও যায় তবে সে সেটা মেনে নেবে। সে আয়েশাকে বিষয়টা বলে যে আসলে তোমার উপর আমার কোনো অধিকারই নেই। আয়েশা তখন বলে, তোমার অধিকার নেই নাকি তুমি সেটা আদায় করে নিতে পারছো না? আশিস বলে, না, আসলেই আমার কোনো অধিকার নেই। এই বলে সে চলে যেতে থাকে। আয়েশা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আশিস একদমই থামে না। আশিস তখন সরাসরি লন্ডনে চলে আসে। কিছুদিন পরে দেশে আয়েশা ও আদিরও বিয়ের প্রস্তুতি শুরু হয়। একদিন আদি রাজকে বলে, আমরা আসলে আয়েশাকে অনেক বড় ধোঁকা দিতে যাচ্ছি। হ্যাঁ, এটা সত্যি যে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে করতে ওকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু আয়েশা তো আমাকে একদমই ভালোবাসে না। সে আশিসের উপর রাগ থেকে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমাদের এই কাজটা করা একদমই উচিত হচ্ছে না। তবে রাজ বলে, এই বিষয়ে তোমাকে একদমই চিন্তা করতে হবে না। মাঝে
মাঝে ভালো কিছু পাওয়ার জন্য খারাপ কিছু কাজ করতে হয়। তুমি যে আয়শাকে ভালোবাসো এটাই আমার জন্য যথেষ্ট। বিয়ে করতে রাজি হলেও আশিসের উপর তার ভালোবাসা কখনোই যায়নি, তাই শেষবারের মতো একটু কৌশলে বিষয়টা জানানোর জন্য আশিসের বন্ধু সামিরকে সে ফোন দিয়ে বিস্তারিত জানায়। সামির এবার আয়শা ও আদির বিয়ের বিষয়টা আশিসকে খুলে বলে, আরো জানায় আয়শা তার জিনিসপত্র ফেরত দিতে বলেছে। আয়শার বিয়ের খবর শুনে আশিস এবার সত্যি অনেকটা ভেঙে পড়ে। দেখতে দেখতে আয়শার মেহেদি অনুষ্ঠানের দিন চলে আসে। মহা ধুমধামে অনুষ্ঠান পালন করা হয়। আয়শাকেও আদির সাথে অনেক হাসি খুশি কথা বলতে দেখা যায়। এটা দেখে তো রাজ অনেক খুশি হয় যে যাক অবশেষে প্ল্যান সফল হতে চলেছে। মেহেদি অনুষ্ঠান শেষে এবার আয়শা সরাসরি ফোন দেয় আশিসকে। আশিস ফোন ধরে বলে, আমি তোমার সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দেবো, এ নিয়ে তুমি চিন্তা করো না। আয়শা তখন প্রসঙ্গ চেঞ্জ করে বলে, তুমি আমার বিয়ে হচ্ছে জেনেও কোনো কিছুই করলে না, তুমি আসলে আমাকে একদমই বুঝলে না। যেখানে একবার ছুলে প্রেম হয় না, আর সেখানে তুমি একবার ছোঁয়া মাত্রই তুমি আমার সঙ্গে এত বড় একটা সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেলে। আমার কথা তুমি একদমই চিন্তাও করলে না। আয়শার এই কথা শুনে আশিস এবার সত্যি চিন্তায় পড়ে যায়। এদিকে ওদের গায়ে হলুদের দিন চলে আসে। অনুষ্ঠানে আয়শার ভাই রোহান বাবাকে বলে, এরকম দুঃখী দুলহান আমি কোথাও দেখিনি। তুমি নিজের ইগো আর স্বার্থের জন্য নিজের মেয়ের সাথে এভাবে কাজটা করা একদমই ঠিক করনি। রাজ বলে, তোমারও তো মেয়ে হয়েছে, মেয়ে বড় হোক তখন তুমি বুঝবে। রোহান বলে, হ্যাঁ আমি আমার মেয়েকে প্রোটেক্ট করব ঠিকই, তবে কখনোই ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেব না। প্রোটেক্ট করা মানে এই না যে তার হাসি খুশি ছিনিয়ে নেয়া। ছেলের এই কথা রাজকে ভাবানো শুরু করে। রাতে মিউজিক নাইট অনুষ্ঠান ছিল, সেখানে বাবা মেয়ে একসঙ্গে নাচ করে, তবে আয়শাকে অনেক মন মারা আর ইমোশনাল দেখায়। এটা দেখে রাজও অনেক ইমোশনাল হয়ে যায় এবং ঘরে এসে নিজের কার্যক্রমের জন্য অনেক অনুতপ্ত হয়। আয়শার মা পাশের রুমে ফোন দিতে আসলে দেখে আয়শা বসে কান্না করছে। মা তখন তার কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, কান্না করছিস কেন? আয়শা তখন বলে, আমি আসলে আদির সঙ্গে বিয়ে করতে রাজি হলেও আমার মনে হচ্ছে এটা অনেক ভুল হচ্ছে। আমি আশিসকে এখনো অনেক ভালোবাসি। হ্যাঁ আমি আদিকে বিয়ে করার জন্য প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু ওটা ছিল আমার একটা আবেগে নেওয়া হঠাৎ সিদ্ধান্ত। মা বলে, বিয়ের আগে এরকম এক দ্বিধাদ্বন্দ্ব থাকে, তবে বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। আয়শা তখন বলে, না আসলে বিষয়টা ঠিক সেরকম না। আশিসকে আমার কোন রকম অপছন্দ নেই, কিন্তু আমি এখনো মনে প্রাণে আশিসকেই অনেক ভালোবাসি। মা তখন বলে, তাহলে কি আমি এই বিষয়টা তোমার বাবাকে জানাবো? আয়শা তখন আপত্তি জানিয়ে বলে, না বাবাকে কিছু বলার দরকার নেই। বাবা সবকিছু ভালো মন্দ চিন্তা ভাবনা করেই আমার জন্য একটা সঠিক পাত্র বেছে নিয়েছে। বাবার উপরে তো আর কোনো কিছু সঠিক নয়, এবং মাকে প্রমিস করায় এসব যেন তার বাবাকে কিছুই না জানায়। তবে বাবা তো অলরেডি ফোন কলের মাধ্যমে এসব শুনে ফেলেছে। মেয়ের এ ধরনের কথা শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায় এবং প্রচন্ড রকম অনুতপ্ত হতে থাকে এবং নিজের ভুল বুঝতে পেরে একসময় কান্নায় ভেঙে পড়ে। আয়শা ও তার মা যখন পাশে আসে তখন সে বলে, আমি আসলে অনেক বড় ভুল করেছি। মেয়েকে প্রোটেক্ট করার জন্য যে ওয়াদা করেছিলাম সেটা করতে গিয়ে আমি আমার মেয়ের মুখের হাসি ও সুখটাই কেড়ে নিয়েছি। স্ত্রী তখন বলে, যা হওয়ার অনেক দূর তো হয়েই গিয়েছে, আগামীকালকে বিয়ে, এর মধ্যে তুমি কিভাবে কি করবে? আমাদের হাতে তো আর কোনো উপায়ও নেই। রাজ তখন বলে, কিসের বিয়ে? আমি এখনই আশিসকে নিতে লন্ডনে যাচ্ছি। স্ত্রী বলে, তোমার কষ্ট করে যাওয়ার কি দরকার? এটা ফোনে বলে দিলেই তো হয়। রাজ বলে, না এসব বিষয় ফোনে বললে হয় না, এটা আমার সশরীরে যেতে হবে। এই বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে আশিস তার বন্ধু সামিরকে বলে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমি কান্না করতে পারছি না। আমার কান্না করার বয়সটাও এখন আর নেই। এটা শুনে সামির বলে, তোকে আমার এখন একটা জোরে থাপ্পড় মারতে ইচ্ছা করছে। তুই নিজে ইচ্ছা করে তোর ভালোবাসার মানুষকে অন্য আরেকজনের হাতে ছেড়ে দিয়েছিস। ভালোবাসার যে হক সেটা জোর করে আদায় করে নিতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। বন্ধুর এই কথা শুনে তো আশিস অনেক আত্মবিশ্বাস পায় এবং জোরের সাথে বলে, বিয়ে ভেঙে হলেও সে আয়শাকে তার নিজের কাছে নিয়ে আসবে এবং দেশের উদ্দেশ্যে রওনা হয়। আশিস বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামির এই বিষয়টা ফোন করে আয়শাকে জানায়। আয়শা তখন বলে, এবার হবে এন্ড গেম। এ থেকে একটা ধারণা পাওয়া যায় যে সবকিছু স্বাভাবিকভাবে হচ্ছে না, নিশ্চয়ই আয়শা কোনো কিছু প্ল্যান করেছে। এরপরেই সেই প্ল্যান দেখানো হয়। ওই যে সেদিন রাত্রে রাজ আদিকে বলেছিল তার মেয়েকে তার পার্টনারের সাথে 30-40 বছর দেখতে চায়, আর আশিসও বলেছিল যে আয়শা যদি অন্য কারোর সঙ্গে খুশি থাকে তাহলে সে এটা খুশি মনে মেনে নেবে। তাদের এই কথোপকথন সাইড থেকে শুনে ফেলেছিল আয়শা, তাই সে ইচ্ছা করে আদির সঙ্গে লাইন মারা শুরু করে। সেদিন রাত্রে যখন আদি আয়শাকে তার ভালোবাসার কথা খুলে বলে, তখনই আয়শা আদি
আদিকে জুতা পেটা শুরু করে। জুতার মার খেয়ে আদি সব সত্য কথা এবং প্ল্যান খুলে বলে। এই প্ল্যানের মাস্টারমাইন্ড যে তার বাবা, এটা জেনে আয়েশা তখন উল্টা প্ল্যান খাটানো শুরু করে। সে ইচ্ছা করেই আদির সঙ্গে ভাব জমায়, ইচ্ছা করে ওর সঙ্গে সময় কাটাতে থাকে, যেন এটা দেখে তার বাবা ও আশিস দুজনেই বিভ্রান্ত হয়। এমনকি আশিসের সামনে আদিকে কিসটাও সে ইচ্ছা করেই করে, যেন সে আশিসের আসল মনোভাব বুঝতে পারে। কিন্তু আশিস তো ওর মনের কথা বুঝতে না পেরে আবেগে তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে সে তার বাবার পিছু লাগে। আদি, তার ভাই, ভাবি ও মা সবাইকে নিয়ে বিভিন্ন ইমোশনাল নাটক সাজিয়ে বাবাকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে ফেলে এবং শেষ সময় সামিরকেও তাদের দলে যোগ করে নেয় এবং অবশেষে মিউজিক নাইটে তার ফাইনাল খেল দেখিয়ে বাবাকেও ইমোশনাল করে ফেলে এবং বাবাকে অবশেষে তার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। এদিকে আশিস বেরিয়ে যাওয়া মাত্রই সামির রাজকে ফোন দিয়ে জানায় যে বিয়ে ভাঙার জন্য আশিস নিজেই রওনা হয়েছে। রাজ তখন খুশি হয়ে প্লেনে না উঠে এয়ারপোর্টে ওর জন্য অপেক্ষা করতে থাকে। রাজ আশিসকে তার নিজের গাড়িতে করেই বাড়িতে নিয়ে যেতে চায়, তবে আশিস বলে, আমি যদি আপনার গাড়িতে উঠি তাহলে আয়শা ভাববে যে আমি আপনার সঙ্গে কথা বলে সব ঠিক করেছি, আমাকে আমার ভালোবাসার প্রমাণ নিজেই দিতে হবে। এই বলে একটা ট্যাক্সিতে উঠে বাড়ির দিকে রওনা হয়। সে দুজনেই দ্রুত বেগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে বাড়িতে পুরা বিয়ের অনুষ্ঠান চলছে, ধুমধাম আয়োজন, অতিথি দিয়ে ভরা। তখনই আশিস বাড়িতে প্রবেশ করে, এসে আয়শাকে বলে, দেখো তোমার বিয়ে ভাঙার জন্য আমি শুধু লন্ডন থেকে চলে এসেছি, বাবাও ছেড়ে দেয় না, সেও নিজের ক্রেডিট নিতে চায়। মেয়েকে গিয়ে বলে, দেখ মা, আমি নিজে আশিসকে লন্ডন থেকে নিয়ে আসছি। তবে আয়শা তখনও তার খেল বন্ধ করে না। সে বলে, তোমরা কাকে নিয়ে এসেছো আর কার বিয়ে ভাঙতে এসেছো? আমি তো আদিকেই এখন ভালোবাসি আর ওকেই কিছুক্ষণ পরে বিয়ে করতে যাচ্ছি। আদিও আয়শার প্ল্যানে সামিল, তাই সেও বর সেজে গুজে তার অভিনয় দেখাতে থাকে, প্রমাণ করতে থাকে সেও আয়শাকে কতটা ভালোবাসে। দুজনে বর কনে সেজে অনেক নেকামো শুরু করে। এটা দেখে আশিস হিংসায় পুড়ে যেতে থাকে। এবার আর নিজেকে ধরে রাখতে পারে না সে আদির কলার ধরে বলে, যে কোনো মূল্যে আমি এই বিয়ে ভাঙবই, এজন্য যদি আদিকে মারতে হয় আমি সেটাই করব। বাবাও একই কথাই বলে, কিন্তু আয়শা ও অন্যরা তাদের প্ল্যান অনুযায়ী কার্যক্রম চালাতে থাকে, একদমই ওদের সামনে ধরা দেয় না। এমনকি বিয়ের পিড়িতে বসে আদি মালাবদল প্রায় করেই ফেলেছিল। সেখানে গিয়ে আশিস ও রাজ অনেক অনুনয় বিনয় করতে থাকে, তাকে থামাতে থাকে। তখন রাজ আর নিজেকে ধরে রাখতে পারে না, মেয়ের সামনে গিয়ে অনেক অনুতপ্ত হয়, নিজের কৃতকর্মের কথা স্বীকার করে মেয়ের কাছে অনেক ক্ষমা চায়। মা, আমি জেনে শুনে তোর সাথে অনেক অন্যায় করতে গিয়েছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে। আশিসও করজোরে তার সামনে গিয়ে বলে, আমি তোমাকেই ভালোবাসি আর তোমার সকল হক আমার, অন্য কাউকে আমি তোমার হতে দেব না। এবার আয়শা অভিনয় থেকে বেরিয়ে এসে সকল সত্য খুলে বলা শুরু করে। তোমাদের দুজনের সেদিনের কথা শুনে আমিও নিজেকে প্রস্তুত করেছিলাম এবং উল্টা প্ল্যান করে তোমাদেরকেই হারিয়ে দিলাম। সামিরও জানায় সেও তাদের এই প্ল্যানের সামিল ছিল। আয়শা এবার আশিসকে বলে, আমি তোমাকেই ভালোবাসি এবং আমি তোমাকেই বিয়ে করতে চাই, অন্য কেউ আমার জীবনে জায়গা পাবে না। আশিস এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, ছুটে গিয়ে আয়শাকে একটা লম্বা চুম্বন করে। এরপরে মহা ধুমধামের সাথে দুজনেরই বিয়ে হয়। বিয়ের পর এই বিষয়টা আশিস আবার মঞ্জুকে ফোন করে জানায় এবং সবাই মিলে একটা সুখী পরিবার হয়ে সুখী জীবনযাপন করতে থাকে। এভাবেই শেষ হয় সিনেমার গল্প। তো গাইজ, কেমন লাগলো অজয় দেবগান ও রাকুল প্রীত অভিনীত দে দে প্যার দে 2 সিনেমা, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আরো নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেইন পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই। এরপরে আমি আরো নতুন কোনো সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।